আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে নবম দশম শ্রেণীর গতি সম্পর্কে আলোচনা করব। আমি গত ভিডিওতে পূর্বের ভিডিওতে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে আলোচনা করব। তো গতি কি? গতি হচ্ছে মূলত স্থিতিশীলতার বিপরীত একটা টার্ম, অর্থাৎ স্থিতির বিপরীত হচ্ছে গতি। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তনশীল হয়, অবস্থার যদি পরিবর্তনশীল হয় বা অবস্থা যদি সবসময় পরিবর্তনশীল হয় অথবা চলমান থাকে, তাহলে তাকেই মূলত গতি বলা হয়। স্থিতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তাকে বলা হয় স্থিতি। তবে গতি এবং স্থিতি কোনো পরম বিষয় নয়, কারণ আমরা জানি পৃথিবী সর্বদা ঘূর্ণায়মান। তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার সূর্য তার গ্যালাক্সির চারদিকে ঘুরছে। পরম স্থিতি এবং পরম গতি ব্যাখ্যা করতে হলে আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে ট্রেনের কামরায় আমরা যদি বসে থাকি, ট্রেন যদি চলতে থাকে, তাহলে বাইরের দিকে তাকালে মনে হয় যেন গাছপালা এবং চারপাশ পেছনের দিকে যাচ্ছে, আমি স্থির অবস্থায় বসে আছি এমন মনে হয়। তাহলে এখান থেকে একটা জিনিস বাস্তবিকভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে গতি এবং স্থিতি মূলত পরম কোনো বিষয় নয়। তো এই অধ্যায়ে আমরা শুরুতে যে বিষয়টা জেনে নিব সেটা হচ্ছে রাশি সম্পর্কে প্রথম ভিডিওতেও বলা হয়েছিল, কিন্তু ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে বলা হয়নি। তো রাশি হচ্ছে কি? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু আছে, যা আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানে, তাই হচ্ছে মূলত রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি, যে সকল রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকেই মূলত স্কেলার রাশি বলা হয়। যে সকল রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় দিকের প্রয়োজন পড়ে না, তাদেরকে রাশি বলা হয়, স্কেলার রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য, কাজ, সময় ইত্যাদি এগুলোকে স্কেলার রাশি বলা হয়ে থাকে। তারপরে ভেক্টর রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন। যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন পড়ে।
তাকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। এরপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে প্রবেশ করব। তো এখানে আমি যে সংজ্ঞাগুলো শিখব, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। সেটা হচ্ছে একটা সংজ্ঞা শিখলে সংজ্ঞা সম্পর্কে কি কি বিষয় জানতে হবে সেটা আমি যেভাবে নোট করে দেই তোমরা ঠিক সেভাবে খাতার মধ্যে নোট করে রাখবে। যেমন আমরা দূরত্ব সম্পর্কে জানি আগে। দূরত্ব কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর এক স্থান থেকে অন্য স্থানের মধ্যবর্তী অবস্থাকেই মূলত দূরত্ব বলা হয়। পারিপার্শ্বিকের সাপেক্ষে এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত মধ্যবর্তী অবস্থাকে দূরত্ব বলা হয়। এটা হচ্ছে সংজ্ঞা। তো দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, মানে ডিস্টেন্স। তারপরে এর এককটা কি? এর একক হচ্ছে মিটার, কে প্রকাশ করা হয় এম দ্বারা। তারপরে এটা কি ধরনের রাশি? এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর এর মাত্রা কি? মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। তাহলে কয়টা বিষয় আমাদের জানতে হবে? প্রথমে জানতে হবে, মানে আমি কি সংজ্ঞাটা লিখব, তারপরে কি দ্বারা প্রকাশ করা হয়, তারপরে একক কি, রাশি কি, মাত্রা কি। তো এটা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয় সেটাও আমাদের একটা সংজ্ঞা যখন লিখব সেটা লিখে রাখতে হবে। তো গাণিতিকভাবে সবগুলো রাশিকে মূলত প্রকাশ করা হয় না বা যায় না বা করা হয় না। আচ্ছা, তো গাণিতিকভাবে এইটা দূরত্ব ডি সমান কিছু নেই, তারপরেও আমরা সামনে যদি আগাই তাহলে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে পাবো। এটা মূলত এসটা সরণ, কিন্তু এটা আবার দূরত্ব হিসেবে আমরা ব্যবহার করব। তারপর দূরত্বের পর আসে দ্রুতি, কারণ দূরত্ব এবং দ্রুতি একটা আর একটার সাথে সম্পর্কিত বিষয়। তো দ্রুতি কি? দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। তাহলে সংজ্ঞা যদি লিখি তাহলে কোনো বস্তুর দূরত্বের হারকেই দ্রুতি বলা হয়। তাহলে এটা কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তারপরে এটাকে গাণিতিকভাবে কি প্রকাশ করা যায়? হ্যাঁ, গাণিতিকভাবে এটা প্রকাশ করা যায়। গাণিতিকভাবে ভি ইজ ইকুয়াল দূরত্বের হার, তার মানে ডি বাই টি।
তো এটা একটু ব্যাখ্যা দিই। মনে করি আমরা কোনো বস্তু টি সময়ে ডি মিটার দূরত্ব, টি সেকেন্ডে ডি মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় মানে হলো 1 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? ডি বাই টি। তাহলে ডি বাই টি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করলে ভি সমান লিখতে পারি ডি বাই টি। তারপরে হচ্ছে একক। একক আমরা লিখতে পারি যেমন ডি, এখানে ডি হচ্ছে কি? ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক মিটার, টি হলো সময়, সময়ের একক সেকেন্ড। তাহলে উপরে পাচ্ছি মিটার, নিচে তাহলে পাচ্ছি সেকেন্ড, তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এভাবে আমরা যখন সূচকীয় নিয়মে আমরা জানি লিখি, তখন এস ইনভার্স 1 বলি, কিন্তু এখানে মিটার পার সেকেন্ডও বলতে পারি। তারপরে হচ্ছে গাণিতিকভাবে প্রকাশ করলাম একক, এককের পর হচ্ছে রাশি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো বস্তুর দূরত্বের হারকেই দ্রুতি বলা হয়। আমরা জানি দূরত্ব প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন পড়ে না, তাহলে দ্রুতি মান বের করার জন্য এই দিকের কোনো প্রয়োজন নাই, যার কারণে দ্রুতি একটা স্কেলার রাশি। তারপরে এর মাত্রাটা কি হবে? মাত্রাটা এখানে আমরা দেখেই বুঝতে পারছি। মাত্রা উপরে আছে ডি, ডি মানে এর মাত্রা হলো এল, নিচে আছে হচ্ছে টি, টি হচ্ছে সময়, সময়ের মাত্রা হলো কত? টি। তাহলে এটা নিচে হবে ইনভার্স 1, তাহলে এল টি ইনভার্স 1, তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। দ্রুতির পরে আমরা যাব সরণে। সরণ কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে মূলত সরণ বলা হয়। তাহলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। এখানে একটা নির্দিষ্ট দিকের কথা বলা আছে, আবার অবস্থানের পরিবর্তনের কথাও বলা আছে, বা দূরত্বের অবস্থানের পরিবর্তন মানেই হলো দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, এটা মান, আর নির্দিষ্ট দিক, এটা দিকের কথা উল্লেখ আছে। সুতরাং এটা কি ধরনের রাশি হবে আমরা বুঝতে পারছি, এটা অবশ্যই কি হবে? ভেক্টর রাশি। তো এইভাবে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি সরণকে? এস দ্বারা। এটার এককটা কি? এককটা অবশ্যই মিটার হবে। তারপরে এটা কি ধরনের রাশি? ভেক্টর রাশি হবে। তারপরে মাত্রাটা কি হবে? মাত্রা হবে শুধু এল, কারণ সরণ হচ্ছে একটা দূরত্ব, সরণ মানেও একটা কি দূরত্ব। তাহলে সরণ সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে সরণের সাথে সম্পর্কিত একটা রাশি আছে বেগ। বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকেই মূলত বেগ বলা হয়। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে।
তাহলে বেগকে কি দ্বারা প্রকাশ করে? বেগকে ভি দ্বারা প্রকাশ করে। তারপরে বেগ এটা গাণিতিকভাবে লিখতে পারি ভি ইজ ইকুয়াল এস বাই টি। তারপরে আমরা লিখতে পারি গাণিতিকভাবে লিখলাম। এরপরে এটা কি ধরনের রাশি? এখানে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হার, আমরা জানি সরণ একটা ভেক্টর রাশি, তাহলে বেগটাও হবে একটা ভেক্টর রাশি। তারপর এর মাত্রা হলো এল টি ইনভার্স 1। আচ্ছা, বেগ আবার আমরা জানি সুষম বেগ এবং অসম বেগ রয়েছে। সুষম বেগ মানে হচ্ছে কোনো বস্তুর বেগ যদি সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে সুষম বেগ বলা হয়। আবার কোনো বস্তুর বেগ যদি একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাহলে সেই বেগকে অসম বেগ বলা হয়। আমরা দ্রুতি সম্পর্কে পড়েছি, দ্রুতির আবার সুষম দ্রুতি এবং অসম দ্রুতি রয়েছে। তো তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তাৎক্ষণিক দ্রুতি কি? একটা নির্দিষ্ট সময়ের যে কোনো মুহূর্তের দ্রুতিকেই মূলত তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। আর বেগ, তাৎক্ষণিক বেগ হচ্ছে নির্দিষ্ট সময়ের কোনো একটা যে কোনো মুহূর্তের বেগকে মূলত তাৎক্ষণিক বেগ বলা হয়। এগুলো বিস্তারিত বই থেকে পড়লে আপনারা জেনে নিতে পারবেন। তারপর বেগের পরে আসে বেগের সাথে সম্পর্কিত একটা রাশি, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ সম্পর্কে আমরা জেনে নিই। কোনো বস্তুর বেগের হারকেই মূলত ত্বরণ বলা হয়। বেগের হারকেই ত্বরণ বলে। এর সংজ্ঞাটা আরেকভাবে বলতে পারি আমরা, সেটা হচ্ছে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে মূলত এ দ্বারা প্রকাশ করা হয়, আর এ সমান হচ্ছে ভি বাই টি। এটা হচ্ছে আপনার প্রথম যেটা তোমাদের বলেছি, বেগের হারকেই ত্বরণ বলে। এই সংজ্ঞার জন্য এই গাণিতিকভাবে এভাবে প্রকাশ করতে পারি। আর দ্বিতীয় সংজ্ঞার জন্য গাণিতিকভাবে আমরা যেভাবে প্রকাশ করতে পারি, ত্বরণ সমান ভি মাইনাস, এই যে অসম বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি মাইনাস ইউ, মানে হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের পার্থক্য বাই সময়। তাহলে আমরা এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি পাচ্ছি। এখান থেকে একটা সমীকরণ আমরা পেতে পারি, সেটা হচ্ছে আর যদি গুণ করে দিই তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল এটি। তাহলে ভি সমান পাচ্ছি হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে গতির যে সমীকরণ, সেই সমীকরণের একটা সমীকরণ পেয়ে গেলাম, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণটার অনেক সময় প্রতিপাদন করতে বলে যে প্রমাণ করো এটা। তাহলে আমরা কি করব? বেগের সমীকরণটা লিখব, এই ত্বরণের সংজ্ঞাটা লিখব। ত্বরণের সংজ্ঞাটা লেখার পরে আমরা এই সূত্রটা লিখব, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তারপরে এক লাইন আগালেই তো এই সূত্র চলে আসলো, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ত্বরণ সম্পর্কে আমরা জেনে গেলাম। ত্বরণ হচ্ছে আবার সুষম ত্বরণ, অসম ত্বরণ, এই দুই ভাবে প্রকাশ করতে পারি। তো সুষম ত্বরণ, কোনো বস্তুর ত্বরণ বেগ যদি একই হারে বাড়তে থাকে তাহলে তাকে বলা হয় সুষম ত্বরণ। আর অসম ত্বরণ যদি বেগের অসম পরিবর্তন ঘটে সময়ের সাথে তাহলে তাকে বলা হয় অসম ত্বরণ। তো আমরা এই বিষয়গুলো, ত্বরণ, বেগ, সরণ, তারপরে দূরত্ব, এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিব। আর সম্যক জ্ঞান থাকতে হবে এগুলো সম্পর্কে। একেবারে
পদার্থবিজ্ঞানের খুবই বেসিক বিষয় এগুলো। তারপর আমরা একটা সূত্র পেলাম v = u + at। এই একটা সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি। সূত্রটা দিয়ে একটা অঙ্কের উদাহরণ দেখি। অঙ্ক: কোনো বস্তু ফাইভ মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট সময়ে 2 সেকেন্ডে প্রাপ্ত ত্বরণ 0.5 মিটার/সেকেন্ড² হলে শেষ বেগ কত? আমরা যদি এটা অঙ্কটা সলিউশন করি, তাহলে অঙ্কটার একটা পদার্থবিজ্ঞানের অঙ্ক সমাধানের কয়েকটা পার্ট আছে। সেটা হচ্ছে প্রথমে কি প্রশ্নের মধ্যে কি বলা আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিব। দেওয়া আছে লিখে যে কি কি দেওয়া আছে সেগুলো লিখব। তো এখানে দেওয়া আছে আদি বেগ u দ্বারা প্রকাশ করে, u = 5 মিটার/সেকেন্ড। তারপরে সময় t দেওয়া আছে 2 সেকেন্ড। এরপরে ত্বরণও দেওয়া আছে, ত্বরণ এ হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড²। এখানে শেষ বেগ v = কত? শেষ বেগ v বের করব আমরা। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে পরীক্ষার জন্য 1 নম্বর পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার অঙ্কটা সমাধান করব। তো আমরা জানি লিখে v = u + at, এই যে সমীকরণটা লিখলাম। এখানে যদি পুরো অঙ্কটাতে 4 নম্বর থাকে তাহলে এই লিখতে পারা এবং এখানে বসানোর উপরে এখানে একটা নাম্বার পাবো। তো নম্বর বিভাজনটা এইভাবে হয়। তো u এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 0.5, আর t এর মান হচ্ছে কত? 2 সেকেন্ড। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে একটা কাজ করতে হবে, আপনার এককগুলো লিখে দিবেন। এককগুলো লিখে দিতে হবে সেকেন্ড। তো এককগুলো লিখে দিলে অনেক সুবিধা হয়। সেটা হচ্ছে এই যে এখানে সেকেন্ড আর এখানে সেকেন্ড স্কোয়ার আছে, ইনভার্স 2 আছে। তো এটা কাটা গিয়ে থাকবে ইনভার্স 1, আর এখানে মিটার থাকবে। তার মানে এককগুলো এক হয়ে যাবে, মিটার/সেকেন্ড 5 মিটার/সেকেন্ড। আর এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমরা চাইলে হাতে ক্যালকুলেশন করতে পারি। সহজ অঙ্কটা, নিচে 10 আর তো মিটার/সেকেন্ড², আর এই 2 সেকেন্ড, এটার সাথে এটা কাটলে 5 হয়, এটার সাথে এটা কাটলে 1 হয়। তাহলে এখানে পাবো 1 মিটার/সেকেন্ড, আর এখানে 5, তাহলে পাচ্ছি হচ্ছে 5 মিটার/সেকেন্ড + 1 মিটার/সেকেন্ড = 6 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এইভাবে অঙ্ক করব। এই সঠিকভাবে অ্যান্সার যদি করতে পারি আমরা, তাহলে পুরো অংশের নম্বরটা পেয়ে যাব। যদি 3 নম্বর থাকে এখানে 1, আর সূত্রে আমরা সূত্রটা লিখে মানগুলো বসাবো 1, আর অ্যান্সারটা সঠিকভাবে লিখতে পারার জন্য 1। এই 3 নম্বর এখানে বিভাজন করলে আমরা পুরো 3ই পেয়ে যাব। এরপর আপনার
আমরা সুবট সম্পর্কে জানি একটু। SUBAT, সুবট মানে গতির যে সমীকরণগুলো আছে, সমীকরণের মধ্যে যে রাশিগুলো আমরা পাই সেটা হচ্ছে SUBAT। এস হচ্ছে দূরত্ব বা সরণ, অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ ত্বরণ, টি হচ্ছে সময়। এই পাঁচটা যে রাশি রয়েছে, এই রাশিগুলোর মধ্যে একটা আর একটার সাথে সম্পর্ক তৈরি করা যায়। আমরা একটা সমীকরণ অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। এছাড়া সমবেগে যদি কোনো রাশি কোনো বস্তু চলতে থাকে তখন আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল ভিটি। তারপরে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং দূরত্ব যদি দেয়া থাকে তাহলে এই সমীকরণের সাহায্যে সমাধান করতে পারি। তারপরে আদি বেগ, সময়, ত্বরণ যদি দেয়া থাকে এই সমীকরণের সাহায্যে সমাধান করতে পারি। তাহলে এখানে আমরা কয়টা সমীকরণ পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখান থেকে। এছাড়াও আরও কিছু সূত্র আছে। এস ইজ ইকুয়াল বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই সমীকরণটা দিয়ে প্রতিস্থাপন করা যায়, অনেক সময় সমাধান করা যায় সমস্যার। তাহলে আমরা সমীকরণগুলোর মধ্যে এস ইজ ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এই সমীকরণটা আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। আমরা জানি গড় বেগ সম্পর্কে একটু জানি। গড় বেগ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ, বা কোনো বস্তু অবস্থার পরিবর্তনের ফলে আদি এবং শেষ বেগ যে পাওয়া যায় সেই বেগ এর যোগফলকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, বা গড় যে বেগটা পাবো নির্দিষ্ট সময়ের জন্য, সেটাই মূলত গড় বেগ। তো গড় বেগ আমরা বের করতে পারি। গড় বেগটা হচ্ছে ভি প্লাস ইউ বাই 2, এটা গড় বেগ লেখা যায়। গড় বেগ, কোনো বস্তু ইউ আদি বেগে চলে যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে গড় বেগ হবে ভি প্লাস ইউ বাই 2। এরপর আমরা গড় বেগ আবার লিখতে পারি এস বাই টি, এটাও লিখতে পারি। তাহলে এই যে এখানে দুইটা সমীকরণ পাচ্ছি আমরা, দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি, এস ইজ ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2, এটাকে ক্যালকুলেশন করলে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি পাই। এইখানে কিছু বাংলা লেখা আছে, যদিও এই বর্তমান সময়ে আমাদের এটা খুব দরকার নেই যে পুরো প্রতিপাদন। আমরা যদি পুরাটা প্রতিপাদন করি তাহলে আমরা লিখতে পারি কোনো বস্তু ইউ আদি বেগে টি সময়ে চলে এস দূরত্ব অতিক্রম করে এবং ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে ওই বস্তুর গড় বেগ হবে ভি প্লাস ইউ বাই 2। আবার বস্তুটা যেহেতু এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে, সেহেতু আমরা গড় বেগ লিখতে পারি এস বাই টি। তাহলে এটাকে 1 নং, এটাকে 2 নং সমীকরণ দিয়ে আমরা লিখতে পারি। 1 ও 2 নং হতে পাই এস বাই টি ইকুয়াল বি প্লাস ইউ বাই 2। তাহলে
এস ইজ ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে আমরা এই সমীকরণটা প্রতিপাদন করলাম। এরপরে যে সমীকরণটা আমরা প্রতিপাদন করব সেটা হচ্ছে সরণ এস, তারপরে ত্বরণ এ এবং গতিকাল টি, এস এ টি, এর সাথে মানে এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব। এই তিনটা রাশির সাথে সম্পর্ক। তাহলে আমরা প্রতিপাদন যদি করি তাহলে ওই আগের মতোই লিখব। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। তাহলে ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময় চলে যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুটি যদি আবার এস দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটির সরণ মূলত হবে এস। বস্তুর গড় বেগ কি হবে? বস্তুটার গড় বেগ ভি বার সমান আমরা লিখতে পারি এস বাই টি। তাহলে এখান থেকে লিখতে পারি এস ইজ ইকুয়াল ভি বার ইন্টু টি। এটা 1 নং সমীকরণ। আবার বস্তুটা আমরা একটু আগে যে সমীকরণটা প্রতিপাদন করলাম সেই সমীকরণ অনুযায়ী ভি সমান আবার আমরা লিখতে পারি, গড় বেগ ভি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2। এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে এই 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা দিলাম 3 নং সমীকরণ। আবার আমরা জানি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই 2। তাহলে আমরা এটাকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, টি, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা পাচ্ছি। এখান থেকে আমরা পাই ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এখন ভি এর মান পাচ্ছি ইউ প্লাস এটি। এটা আমরা 3 নং এ বসিয়ে দিই, এটা 4 নং দিলাম। তাহলে 3 এবং 4 নং হতে পাই 3 নং এবং 4 নং হতে কি লিখতে পারি আমরা? তাহলে এস ইজ ইকুয়াল ভি এর মান পাচ্ছি ইউ প্লাস এটি, ইউ আগে থেকে আছে, আবার ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি বাই 2, পুরোটার সাথে টি গুণাকার হবে। তাহলে 2 ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে এটা আমরা 2 দিয়ে কাটাকাটি করে দিই আর টি দিয়ে গুণ করে দিই। তাহলে এই 2 এর সাথে এই 2 কাটা যাবে আর এই টি এর সাথে ইউ গুণ হবে, গুণ হয়ে যাবে কি ইউটি প্লাস এটি। এখানে আছে এটি থাকবে, তাহলে এটা হাফ হয়ে যাবে টু এটি। তাহলে এখান থেকে আমরা পেলাম এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এই টি এর সাথে টি গুণ হয়ে টি স্কোয়ার হবে। তাহলে এস ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার। সমীকরণটাও প্রতিপাদন করলাম। এরপরে সরণ এস, ত্বরণ এ এবং শেষ বেগ ভি এর মধ্যে সম্পর্ক তৈরি করি। তাই আগের মতোই আমরা লিখব। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এবং তাহলে বস্তুটির সরণ হবে এস। তাহলে গড় বেগ ভি ইজ ইকুয়াল দাঁড়াবে এস বাই টি। এখন এখান থেকে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল গড় বেগ ভি টি, 1 নং সমীকরণ। আবার আমরা জানি গড় বেগ ভি ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 অথবা ভি প্লাস ইউ বাই 2, এটা লিখতে পারি। তাহলে গড় বেগের মান এই 2 নং এর মান 1 নং এ বসিয়ে দেই
1 নং এ বসালে পাবো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, 3 নং সমীকরণ। এরপরে আবার আমরা পাচ্ছি ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ, এটা দিব 4 নং সমীকরণ। এখন 3 এবং 4 নং হতে পাই 3 নং এবং 4 নং হতে পাই এস ইজ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে বি মাইনাস ইউ বাই এ। এরপরের কাজ ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, এই দুইটা গুণ হয়ে যাবে। গুণ হলে হবে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে হলো 2a, আর গুণ করে ফেলি। গুণ করলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল 2as, বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ মাইনাস ইউ স্কোয়ার ওই পাশে নিলে প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটাও প্রতিপাদন করতে পারলাম। এখন যে সমীকরণগুলো আমরা শিখলাম সেগুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা একটা সমীকরণ শিখছি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখানে কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে তাহলে আদি বেগ থাকবে না, তখন ভি ইজ ইকুয়াল হবে কি এটি। আর ত্বরণ যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। অর্থাৎ 1 নং যে সমীকরণটা পেয়েছিলাম সেটা থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। অর্থাৎ কোনো বস্তু, এখান থেকে একটা সংখ্যা লিখতে পারি, সেটা হচ্ছে কোনো বস্তু স্থির অবস্থান থেকে যদি এ সুষম ত্বরণে, নির্দিষ্ট ত্বরণে চলতে থাকে তাহলে বস্তুটির প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তারপরে 2 নম্বরে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার জন্য আমরা পাই এস সমানুপাতিক টি। অর্থাৎ স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি নির্দিষ্ট ত্বরণে চলতে থাকে তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের সমানুপাতিক। তারপরে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা কি লিখতে পারি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু, স্থির অবস্থান থেকে নির্দিষ্ট দূরত্ব মানে ত্বরণে যদি কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক লেখা যায় এস, অর্থাৎ ভি সমানুপাতিক √/s। এইখান থেকে আমরা বলতে পারি যে স্থির অবস্থান থেকে নির্দিষ্ট ত্বরণে কোনো বস্তু যদি চলতে থাকে তাহলে যে দূরত্ব অতিক্রম করে এবং যে বেগ প্রাপ্ত হয় তার মধ্যে সম্পর্ক হচ্ছে বেগ, যে বেগ পায় তা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই হচ্ছে সূত্রগুলো থেকে প্রাপ্ত কিছু তথ্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা নবম দশম শ্রেণীতে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। সেটা হচ্ছে আমরা সরণ সম্পর্কে বলেছিলাম। সরণ কি সেটা সংজ্ঞাও লিখেছি। আর সরণের সম্পর্কে আরেকটু বলি, সেটা হচ্ছে কোনো বস্তুর আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকেই মূলত সরণ বলা হয়। এখানে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট দিক।
তাহলে নির্দিষ্ট দিকের কথা যেহেতু উল্লেখ আছে, সেহেতু আমরা যদি সরণকে মনে করি একটা বস্তু এখানে আছে, এ অবস্থানে আছে, এ থেকে একটা বস্তু বি অবস্থানে গেল, তারপরে গেল সি অবস্থানে, তারপরে বস্তুটা আসলো ডি অবস্থানে। তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, সি থেকে ডিতে। তো এই বস্তুর সরণ কত? এই বস্তুটার সরণ মূলত হবে এ থেকে ডি এর দিকে, অর্থাৎ এই ডি হবে সরণ। ঠিক আছে, তাহলে এখানে যদি 5 মিটার অতিক্রম করে, এখানে 3 মিটার দূরত্ব অতিক্রম করে, আবার 3 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হলো কত? 5 3 8 আর হলো 3 11 মিটার। কিন্তু বস্তুটার সরণ কত হবে? এখান থেকে এই পর্যন্ত যদি ধরলাম 7 মিটার হলো, বস্তুটার সরণ হবে মূলত 7 মিটার, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু 11 মিটার। আর কোনো বস্তু যদি আবার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবসময় চলতে থাকে, যেমন বৃত্তাকার কোনো পথে বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে তার সরণ হবে 0। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু কাকে বলে? পরন্ত বস্তু বলতে আমরা বুঝি যে বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তে থাকে। তাই তো পরন্ত বস্তুর কতগুলো সূত্র রয়েছে, যে সূত্রগুলো গ্যালিলিও দিয়েছে। তো এই সূত্র রয়েছে মূলত 3টি, গ্যালিলিও প্রদত্ত 3টি সূত্র। সূত্রগুলো যদি আমার কথা ভালো করে খেয়াল করো, তাহলে সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে আর ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এই পরীক্ষাটা মূলত এই যে প্রথম যে সূত্র রয়েছে, এই পরীক্ষাটা করা হয়েছে, এটা অবশ্যই হতে হবে, বায়ুশূন্য মাধ্যম হতে হবে, বায়ুশূন্য জায়গা হতে হবে, তাহলেই মূলত স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এক্ষেত্রে আমরা একটা পরীক্ষার কথা বলতে পারি, সেটা হচ্ছে একটা বস্তু আমরা ছেড়ে দিলাম, একটা ইটা মনে করো কোনো উচ্চতা থেকে ছেড়ে দিলাম, আবার একই সাথে একটা পালকও ছেড়ে দিলাম। সেক্ষেত্রে ইট এবং পালক একই সাথে পড়ার কথা এই সূত্র অনুযায়ী। কিন্তু এই পরীক্ষাটা মূলত বাধাহীন পথেই মূলত সম্ভব। কিন্তু এমনিতে বায়ু স্তর রয়েছে বা বায়ু প্রবাহ রয়েছে, এরকম জায়গায় এই পরীক্ষাটা করা সম্ভব নয়। তারপরে হচ্ছে দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক।
অর্থাৎ ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এছাড়াও আমরা গতির যে সূত্রগুলো পেয়েছি সেই সূত্রগুলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে, আমরা জানি পড়ন্ত বস্তু একটা নির্দিষ্ট ত্বরণে পড়ে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ক্লাস 8-এ আমরা এটা পড়েছিলাম। অভিকর্ষ ত্বরণ কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় একক সময়ে বা নির্দিষ্ট সময়ে বা প্রতি সেকেন্ডে কোনো বস্তু যে ত্বরণ লাভ করে তাই মূলত অভিকর্ষ ত্বরণ। অন্যভাবে বলতে গেলে যে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। তো সেই অভিকর্ষ ত্বরণের সাথে আমরা যদি ওই সাধারণ যে ত্বরণ রয়েছে সেটা এক্সচেঞ্জ করে দেই, তাহলে ভি সমান আমরা যে ইউ প্লাস এটি লিখেছিলাম সেটাকে আমরা লিখতে পারি জিটি। তারপরে উচ্চতা আমরা এসকে এইচ দিয়ে যদি লিখি, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ, এর জায়গায় জি টি স্কোয়ার লিখে দিতে পারি। তারপরে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ লিখতে পারি। এই সূত্রগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আরও গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো ভালোভাবে আয়ত্ত করবেন আশা করি। আর এর মধ্যে যদি আপনারা কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বা তোমাদের উপকার করার জন্যই মূলত আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো কেউ যদি এই ভিডিও থেকে উপকৃত হয় সেটাতেই আমি মূলত আমার এই পরিশ্রমকে সার্থক বলে মনে করব। আর কোনো কিছু যদি আপনাদের বা তোমাদের জানার থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সেটার সদুত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আর বর্তমান করোনার এই সময়ে বাসায় থেকে আমরা নিজেদের উপকার নিজেরাই করতে পারি। বাসায় থাকাটা খুবই দরকার এখন, বাইরে বের হওয়া যাবে না বিনা প্রয়োজনে। তো স্টে সেফ অ্যাট হোম অ্যান্ড সেভ ইউর ফ্যামিলি। Stay tuned my channel and see you again inshallah tomorrow. আর সবাই বাসায় যেভাবে আমি বললাম, বিশেষ করে যে ফিজিক্সের বিষয়গুলো খুবই সুন্দর করে নোট করে রাখবে, যে সংজ্ঞাগুলো যেভাবে আমি বলেছি নোট করবে। তারপরে আরও যে ইনফরমেশন দরকার বইগুলো যখন পড়বে সেটাতে যদি পাও সেটাও নোট করে রাখবে। অবশ্যই নোট করতে হবে, কারণ নোট করলে অর্ধেক পড়া হয়ে যায়, বাকিটা তোমাদের অল্প চেষ্টাতেই আশা করি আয়ত্তে চলে আসবে। সুতরাং নোট করে পড়াশোনা করতে থাকো আর বাসায় অবস্থান করো। কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে নক করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।